নীরবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা ৩০% শুল্ক আরোপ করেছে ভারত। বাণিজ্যিক এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের নতুন এক চাপ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর জানাবো, ৩ মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে সিরিয়ায় বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অপারেশন হক আই স্ট্রাইক নামের এই অভিযানের কথা নিশ্চিত করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিব সহ দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। আরও জানাবো, বিমান হামলা চালিয়ে ইরানের শাসন পরিবর্তন সম্ভব নয় এমন মন্তব্য সামনে এসেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছ থেকে। কূটনৈতিক সমাধান ছাড়া সংকট নিরসন কঠিন বলেই মত তাদের। আরও থাকছে, ইরানকে প্রতিরোধ এবং স্বাধীনতার এক অটল দুর্গে হিসেবে উল্লেখ করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান। তার বক্তব্যে আঞ্চলিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সবশেষে জানাবো, গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ মোহাম্মদ, এবং তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোগানকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ এরদোগান। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আয়াতুল্লাহ খমেনি বলেছেন, বিক্ষোভে হাজারো হত্যার পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরান জুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপরাধী হিসাবে আখ্যায়িত করেছেন। শনিবার ইরানের ধর্মীয় এক উৎসবে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এদিকে রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওদিকে ৮ দিন ধরে টানা বন্ধ থাকার পর ইরানে ইন্টারনেট ব্যবহারে একেবারে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন করে সেখানে আর কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। খবর এপি, রয়টার্স, আল জাজিরার। আয়াতুল্লাহ আলী খমেনি বলেন, সাম্প্রতিক ইরান বিরোধী এই ষড়যন্ত্রটি ছিল ভিন্ন, কারণ এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েছিলেন। বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ দেশজুড়ে ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী বলে অভিযোগ করেন খমেনি। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত শক্তিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানকে নাড়িয়ে দেওয়া এই বিক্ষোভে বিদেশি শক্তিগুলোই ইন্ধন জুগিয়েছে। সতর্ক করে দিয়ে খমেনি বলেছেন, ইরান সীমান্তের বাইরে সংঘাতের বিস্তার ঘটাবে না, তবে যাদের দায়ী বলে মনে করা হচ্ছে তারা পরিণতি এড়াতে পারবেন না। তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধে জড়াবো না, কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক অপরাধীদেরও আমরা ছাড় দেব না। তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমরা ইরানি জাতির বিরুদ্ধে আনা অভিযোগ, ক্ষয়ক্ষতি ও হতাহতের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দায়ী মনে করি। তিনি বলেন, এটি মার্কিন ষড়যন্ত্র। খমেনি বলেন, আমেরিকার লক্ষ্য হল ইরানকে গ্রাস করা। তাদের লক্ষ্য হচ্ছে ইরানকে আবারও মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের অধীনে নিয়ে আসা। এদিকে সরকার রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান। ফ্লোরিডার পাম বিচে নিজের মার এ লাগো রিসর্টে সাপ্তাহিক ছুটি কাটাতে যাওয়ার সময় ট্রাম্প বলেন, ইরান 800 মানুষের ফাঁসি বাতিল করেছে। তাদের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান জানাই। প্রেসিডেন্ট নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ইরানের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সেখানে তিনি জানান, ইরানে 800 মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, যা এখন আর হচ্ছে না। ট্রাম্প তার পোস্টে লেখেন, ধন্যবাদ। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সারা দেশে চলা সরকার বিরোধী বিক্ষোভ এখন অনেকটা কমে গেছে। সাধারণ মানুষ এবং মানবাধিকার সংস্থার মতে নিরাপত্তা বাহিনীর মারাত্মক দমনের কারণে রাস্তায় প্রতিবাদ এখন খুব কম দেখা যাচ্ছে। শুক্রবার রাষ্ট্রীয় মিডিয়ায় আরও কিছু গ্রেফতারের খবর এসেছে। তেহরান সহ অনেক শহরের বাসিন্দা জানিয়েছেন, রবিবার থেকে রাস্তাঘাট অনেকটাই শান্ত। আকাশে দোন উঠছে, সব জায়গাতেই নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তা। থমথমে পরিস্থিতি। বৃহস্পতি, শুক্রবার কোনো বড় প্রতিবাদ দেখা যায়নি। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও গ্রুপ বলেছে, রবিবারের পর কোনো বড় সমাবেশ হয়নি, তবে নিরাপত্তা পরিবেশ খুব কঠিন। ইন্দোনেশিয়ায় 11 আরোহী সহ বিমান নিখোঁজ।
ইন্দোনেশিয়ায় 11 জন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটির সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। শনিবার 17 জানুয়ারি দেশটির ইয়োগ্যকার্তা থেকে সুলাবেসি দ্বীপের মাকাস্সার শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান। মাকাস্সার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী বিমানে 3 জন যাত্রী ও 8 জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর 1টার কিছু পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাকাস্সার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাস্সারের পার্শ্ববর্তী মারুস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, স্থল ও আকাশপথে চালানো এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বয়ংসেবকেরা অংশ নিচ্ছেন। সংস্থাটির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, নিখোঁজ বিমান খুঁজে পেতে একটি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য বিমান পরিবহন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটির বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমান্তান প্রদেশ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই 6 জন যাত্রী ও 2 জন ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সবাই নিহত হন। তার 2 সপ্তাহেরও কম সময় পর দুর্গম পাপুয়া অঞ্চলের ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়। জম্মু কাশ্মীরের মসজিদ প্রোফাইলিং করায় ভারতকে পাকিস্তানের তীব্র নিন্দা। পাকিস্তান ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে মসজিদ ও মসজিদ পরিচালনা কমিটিগুলোর প্রোফাইলিং করার অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামাবাদ একে ধর্মীয় বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে। খবর জিও টিভি। শনিবার 17 ফেব্রুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো ওই ভূখণ্ডের মুসলিম জনগোষ্ঠীকে ভয়ভীতি প্রদর্শন ও এক কোণে করে তোলার আরেকটি জবরদস্তিমূলক প্রচেষ্টার প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য, ছবি ও ধর্মীয় মতদার্শনিক পরিচয় জোরপূর্বক সংগ্রহ করা একটি পদ্ধতিগত হয়রানির শামিল। এর লক্ষ্য হল উপাসকদের মধ্যে ভয় সৃষ্টি করা এবং তাদের ধর্ম পালনের স্বাধীনতায় বাধা দেওয়া। এই বিবৃতি এমন এক সময় এলো যখন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান ভারতের স্বল্পালগীদের পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইন্ডিয়া হেট ল্যাব জানায়, 2025 সালে ভারতের মুসলিম ও খ্রিস্টান সহ স্বল্পালগীদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের ঘটনা 13% বেড়েছে। এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির বিজেপি শাসিত রাজ্যগুলোতে। শনিবারের বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সাম্প্রতিক এই পদক্ষেপ দখলদার ভারতীয় সরকারের হিন্দুত্ববাদী আদর্শ দ্বারা পরিচালিত একটি প্রাতিষ্ঠানিক ইসলাম বিদ্বেষের বৃহত্তর ধারার অংশ। বিবৃতিতে বলা হয়, মসজিদ ও মুসলিম ধর্মীয় নেতাদের বেছে নিয়ে লক্ষ্যবস্তু করা এসব নীতির বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক চরিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে। ইসলামাবাদ আরও জানায়, জম্মু কাশ্মীরের জনগণের ভয়, জবরদস্তি বা বৈষম্য ছাড়া তাদের ধর্ম পালন করার অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীরি জনগণের সঙ্গে তাদের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করে, জানায় কাশ্মীরিদের বিরুদ্ধে সব ধরনের ধর্মীয় নিপীড়ন এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে পাকিস্তান তাদের কণ্ঠস্বর তুলে যেতে থাকবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতের স্বল্পালগীদের ওপর নির্যাতন বেড়েছে। এরপর থেকে ভারত সরকার কয়েকটি বিতর্কিত আইন প্রণয়ন করেছে। এর মধ্যে রয়েছে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন, ধর্মান্তর বিরোধী আইন যা বিশ্বাসের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে, 2019 সালে মুসলিম অধ্যুষিত আইআইওজেকের বিশেষ মর্যাদা বাতিল করা এবং মুসলিম মালিকানাধীন সম্পত্তি ভাঙচুর। ঘৃণামূলক বক্তব্য ও দার্শনিক ব্যবহার শুধু মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সাম্প্রতিক বড় খ্রিস্টান উদযাপনের সময়ও এর প্রমাণ পাওয়া গেছে। গত বছর ডিসেম্বরে ভারতের বিভিন্ন স্থানে হিংস্র জনতা বড় খ্রিস্টানের সাজসজ্জা ভাঙচুর করে। ছত্তিশগড়ে কাঠের লাঠিসোঁটা নিয়ে সজ্জিত একটি দল খ্রিস্টান উৎসবের আগে বড় খ্রিস্টানের সাজসজ্জা ও স্থাপনাগুলোতে হামলা চালায়। এরকম আরেকটি ঘটনায় আসামের নলবাড়ি জেলায় বড় খ্রিস্টানের প্রস্তুতির সময় বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল একটি স্কুল ভাঙচুর করে। চরমপন্থী ওই সংগঠনের সদস্যরা উৎসবের সামগ্রীতে আগুন ধরায় এবং ক্ষতিগ্রস্ত করে, এবং একই সাথে তারা নলবাড়িতে বড় খ্রিস্টান উদযাপনের বিরুদ্ধে বিক্ষোভ করে। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীর উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 16 জানুয়ারি ঘোষিত এসব নিষেধাজ্ঞার আওতায় রয়েছে হুথিদের অর্থায়নে ব্যবহৃত তেল, অস্ত্র এবং বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম স্থানান্তরের নেটওয়ার্ক। রয়টার্সের বরাদে এমন খবর জানিয়েছে আরব নিউজ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস ওএফএসি এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের আওতায় 21 ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি একটি জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। তালিকাভুক্তদের মধ্যে ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি কোম্পানিও রয়েছে। বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, হুথিরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করছে।
ট্রেজারি বিভাগ জানিয়েছে এই নিষেধাজ্ঞা হুথিদের বিস্তৃত রাজস্ব উৎপাদন এবং চোরাচালান নেটওয়ার্কের ওপর চাপ বাড়ানোর অংশ, যা তাদের লোহিত সাগরে হামলা সহ আঞ্চলিক অস্থিরতামূলক কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করছে। নতুন নিষেধাজ্ঞার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল জান্নাত আল আনহার জেনারেল ট্রেডিং এলএলসি। প্রতিষ্ঠানটি হুথি বৈদেশিক আর্থিক নেটওয়ার্কের অন্যতম সংবেদনশীল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি মূলত হুথি সম্পৃক্ত কালোবাজারি রেমিটেন্সের একটি ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে। সূত্র অনুযায়ী জান্নাত আল আনহার হুথি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য তহবিল প্রক্রিয়াজাত করে, যা দিয়ে চোরাচালান পণ্য, যন্ত্রপাতি, সরঞ্জাম, এমনকি চীন সহ বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্র সম্পর্কিত চালান কেনা হয়। প্রতিষ্ঠানটি সানার ব্যবসায়ীদের সঙ্গে আরব আমিরাত ও অন্যান্য দেশের আর্থিক চ্যানেলের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এর ফলে হুথিরা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরেও নিজেদের আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে। ট্রেজারি বিভাগ জানায় জান্নাত আল আনহার আসলে আবু সাম্বল জেনারেল ট্রেডিং এলএলসির নতুন নাম। এই প্রতিষ্ঠানটি 2024 সালে ইরান ভিত্তিক হুথি গোষ্ঠীদের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান সাইদ আল জামালের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন সব সম্পদ জব্দ করা হবে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সংস্থা ওএফএসিকেও অবহিত করা হবে। পাশাপাশি নিষিদ্ধ ব্যক্তিদের মালিকানাধীন 50% বা তার বেশি মালিকানাধীন যে কোনো প্রতিষ্ঠানও স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিশেষ লাইসেন্স ছাড়া এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে বা যুক্তরাষ্ট্রের ট্রানজিট ব্যবহার করে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কের জবাবে নীরবে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। ডাল আমদানির ওপর 30% শুল্ক আরোপের মাধ্যমে ওয়াশিংটনের আগের শুল্ক নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। যদিও এই সিদ্ধান্ত নিয়ে ভারত সরকার প্রকাশ্যে বড় কোনো ঘোষণা দেয়নি, তবে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক